সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো যে আমাদের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের উপর যে ধারাবাহিক ক্লাস সেটা চলছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও কিছু নিয়ম শিখব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে যে রুলসটা আছে, 1 নম্বর রুলস, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম দ্বারা এখনই উপযুক্ত সময় বা এখনই চূড়ান্ত সময় এরকম বোঝায়। যেমন তোমার ধরো সামনে পরীক্ষা চলে আসছে, এখন তোমার বাবা মা তোমাকে কি বলবে? এই ছেলে, এই মেয়ে, এখনই উপযুক্ত সময়, বেশি বেশি করে পড়ার, সামনে পরীক্ষা, পড়ছো না কেন? এই ধরনের কথা বলবে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহার করব। দেখো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। ইট ইজ হাই টাইম ইউ লেফট দ্য প্লেস। এখনই উপযুক্ত সময় তোমার জায়গাটা ত্যাগ করার। ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড আ লট। এখনই উপযুক্ত সময় তোমার অনেক বেশি বেশি পড়াশোনা করার। ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস। এখনই সময় জায়গাটি ত্যাগ করার। তবে এটার এখন একটা পার্থক্য আছে, পার্থক্যটা বুঝে নিতে হবে। সেটা হলো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে সাবজেক্ট থাকলে পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আর যদি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, তাহলে সেটাকে ইনফিনিটিভ আকারে লিখতে হবে। কি আকারে লিখতে হবে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। এই বিষয়টা মাথায় রাখবা। আমরা এখানে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস পড়ছি, কিন্তু এই যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এটা কিন্তু রাইট ফর্ম ভার্বসের রুলস হিসেবে কার্যকর। এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সেও কাজে আসে। সুতরাং আমরা যেটা পড়বো এটা এত ভালো করে পড়বো যেন অন্য অন্য আইটেমগুলোতেও সেটা কাজে আসে। এরপরটা দেখো 2 নম্বর রুলস, ইন্ট্রোডাক্টরি ইট। এই ইট শব্দের অর্থ কে না জানে? সবাই জানি আমরা। ইট শব্দের অর্থ হচ্ছে ইহা, ইট শব্দের অর্থ হচ্ছে এটি। তাহলে সেন্টেন্সে অথবা ক্লজে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এই ক্লজটা কি সেটা যদি জেনে নেওয়া যাক। ক্লজ হচ্ছে একটি বড় বাক্যের ছোট্ট অংশ। আই মিন ক্লজ ইজ আ স্মল পার্ট অফ আ বিগ সেন্টেন্স, যেখানে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, একটা অবশ্যই ফাইনাইট ভার্ব থাকতে হবে। এটাকে আমরা ক্লজ বলবো। এই সেন্টেন্স অথবা ক্লজের সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার মাঝে মাঝে এটা অবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন কিভাবে দেখো, ইট টেকস 10 মিনিটস টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে কাজটি কমপ্লিট করতে 10 মিনিট সময় লেগেছিল। তাহলে দেখো এখানে এই ইটটা সাবজেক্ট হিসেবে বসছে। পরেরটা দেখো, উই কনসিডারড ইট আওয়ার ডিউটি। এটা আমরা আমাদের ডিউটি হিসেবে বিবেচনা করেছি টু রিপোর্ট দ্য ইনসিডেন্ট, এবং সেটাকে আমরা রিপোর্ট করেছি, এই ঘটনাকে রিপোর্ট করেছি কার কাছে? টু দ্য পুলিশ, পুলিশের কাছে। এখানে দেখো ইটটা কিন্তু অবজেক্ট হিসেবে চলে আসছে। ইট সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসতে পারে, আবার অবজেক্ট হিসেবে আসতে পারে। আবার মাঝে মাঝে সেন্টেন্সে আমরা সাবজেক্ট খুঁজে পাই না, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। যেমন আজকে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। এখানে কিন্তু সাবজেক্ট আমি খুঁজে পাচ্ছি না, সুতরাং আমরা এখানে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারি। আবার এই যে দেয়ার যেটা আছে, এটাও কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার। যেখানে আমরা সাবজেক্ট খুঁজে পাবো না, সেখানে আমরা দেয়ার ব্যবহার করতে পারি। যেমন দেয়ার আর কি বলা যায়, 2000 or 3000 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, এভাবে আমরা বলতে পারি। ইন্ট্রোডাক্টরি দেয়ার এর অর্থ হচ্ছে, দেয়ার মানে সেখানে, দেয়ারের নর্মাল অর্থ হচ্ছে সেখানে বা আছে বোঝাবে। যেমন দেয়ার আর 2000 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে 2000 ছাত্রছাত্রী আছে। তাহলে দেয়ার আর 2000 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে 2000 ছাত্রছাত্রী আছে। দেয়ার ইজ নো ডাউটনেস অ্যাবাউট দিস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এখানে তো সাবজেক্টই নেই, সুতরাং আমরা সাবজেক্ট হিসেবে সেজন্য দেয়ারকে নিয়ে আসছি।
আর এখানে দেখো আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, দেয়ার মানে আমরা সেখানে, এখানে কিন্তু সেখানে অর্থ প্রকাশ পেয়েছে, হ্যাঁ? আমরা সেখানে গিয়েছিলাম। এরপর আসো অ্যাজ লং অ্যাজ, এটার অর্থ হচ্ছে ও বোঝায় অথবা এবং বোঝায়। আই হ্যাভ ইনভাইটেড শুভ, আমি শুভকে দাওয়াত দিয়েছি। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং কাকে দাওয়াত দিয়েছি? প্রান্তকে দাওয়াত দিয়েছি, তাহলে দুজনকে দিয়েছি। ইউজ টু, এই ইউজ টু হচ্ছে অতীতকালের অভ্যাস বোঝাবে। সামথিং দ্যাট হ্যাপেন্ড রেগুলারলি ইন দ্য পাস্ট, সামথিং দ্যাট হ্যাপেন্ড রেগুলারলি ইন দ্য পাস্ট, যেটা অতীতকালে কোনো ঘটনা বারবারই ঘটতো, এরকম বোঝালে কি হবে? সেখানে আমরা ইউজ টু ব্যবহার করব। যেমন আই ইউজ টু ট্রাভেল, আমি ভ্রমণ করতাম, এটা দ্বারা অতীতকালে একটা অভ্যাস বোঝায় যে আমি অনেক ভ্রমণ করতাম আগে। আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম, মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে অতীতকালের কোনো অভ্যাস, আমি আগে ফুটবল খেলতাম। অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত, দুটি ক্লজকে যুক্ত করে সেম টেন্স হবে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট মানি, টাকা পয়সা নিয়ে চিন্তা করবে না। অ্যাজ লং অ্যাজ আই অ্যাম অ্যালাইভ, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত টাকা পয়সা নিয়ে চিন্তা করবে না। দেখো এখানে বলছিলাম সেম টেন্স হবে, এই অ্যাজ লং অ্যাজ এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশও কিন্তু কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরেরটা দেখো অ্যাজ ফাস্ট অ্যাজ, এটা হচ্ছে যত দ্রুত সম্ভব, এটাও কি হবে? সেম টেন্স হবে। রাকিব ran as fast as he could, রাকিব দৌড়েছিল যত দ্রুত সম্ভব সে পেরেছিল। তাহলে এখানে দেখো এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আজকে আমরা অত্যন্ত শর্ট সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি 60টি রুলস, 1 2 3 4 5 6 7, এই 60টি রুলস আমরা অলরেডি শিখে ফেলেছি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমরা বারবার দেখবে এবং দেখলে ইনশাআল্লাহ পরীক্ষায় পারবে, ঠিক আছে? সো আজকের মতো এখানেই, নেক্সট ক্লাস নিয়ে আবার বাকি অংশগুলো নিয়ে, বাকি রুলসগুলো নিয়ে আরেকটা ক্লাস আমরা হাজির হব। সে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।